একটা ফাইল চুরি হলো এবং সেই চুরিটা করলেন একজন সাংবিধানিক পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী। তদন্তে বাধা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর জায়গাতে কোনো সাধারণ মানুষ যদি এই কাজটা করতেন তাহলে সুপ্রিম কোর্ট কি একই রায় দিত? পশ্চিমবঙ্গে যদি দুর্নীতি নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সীমাহীন পাহাড় প্রমাণ দুর্নীতি রাখা। সেখানে কোন ডিপার্টমেন্ট নিয়ে উনি কি বলবেন সেটা স্পেকুলেট করা খুব মুশকিল। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই হাজার হাজার দুর্নীতি আছে এবং পশ্চিমবঙ্গে এই অন্যায় অবিচারগুলো একের পর এক হতে থাকবে। এই রাজ্যের দুর্নীতির মামলা হলে সেটা রাত্রিবেলায় কোর্ট খুলে সুপ্রিম কোর্ট শুনবে, আর বাকি বাকি কেসের ক্ষেত্রে তাদের সময় থাকবে না, দিনের পর দিন ডেট পড়বে। নতুন বছর পড়ে গেল, নতুন বছরের বিধানসভা নির্বাচনের কিছু মাস পর কর্মচারীদের ডিএ না থাকাটা কিন্তু সেই 2019 সাল থেকেই হয়ে গেছিল। চাতক পাখির মতো কর্মচারীরা বসেছিলেন। বিগত 3 বছর ধরে আমরা লড়াই করে করে ওই জায়গাটাকে এস্টাবলিশ করা হয়েছিল যে সরকারকে চাপ দিয়ে আমরা ডিএটা আদায় করছিলাম। এই যখন আদায় হচ্ছিল ধারাবাহিক ভাবে, তখন একটা শ্রেণীর কর্মচারী বলতে শুরু করলেন যে ওটা তো এমনিই দিত, আন্দোলন না করলেও হতো। আপনারা জানেন যে প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আমরা নবান্নের অবস্থান বিক্ষোভ করি এবং তারপরে একটা করে হয়। এবছর আমরা ইচ্ছা করে করিনি। সেই সমস্ত কর্মচারী বন্ধুকে দেখানোর জন্য যে দয়াতে কোনো কিছু পাওয়া যায় না, দয়া করে কেউ ভিক্ষাটাও আপনাকে দেয় না, একমাত্র ঈশ্বর যদি কৃপা করেন তখন সেটা হয়। কিন্তু এই সরকারটাকে যারা ভগবান ভাবেন তারা অহৈতুকী কৃপার জন্য বসে থাকতে পারেন, আমরা থাকি না। দেখিয়ে দিল যে আন্দোলন না করলে এই সরকারের কাছ থেকে কানা করিও পাওয়া যায় না। আবার আন্দোলনে নেমেছি, দেখবেন ঠিক আস্তে আস্তে পাওয়া যাবে। আর আজকে যে লড়াইটা আমরা লড়ছি বিগত 3 বছর ধরে, সেই ধারাবাহিকতার একটা পূর্তি হচ্ছে এখানে। আগামী দিনে এই লড়াইটাকে যাতে আরো বৃহত্তর এবং শক্তিশালী করতে পারি, তার লক্ষ্যেই এই আজকের দিনে বসা হয়েছে আমাদের। আগামী দিনে লড়াইটা আরো তীব্রতর হবে, আরো কঠোর হবে এবং আরো কঠিন হবে, এবং এই রাজ্য সরকার সেটাকে কিভাবে সামলাবে সেটা সরকার ঠিক করবে। কিন্তু আমরা কথা দিচ্ছি যে দাবি নিয়ে আমরা লড়াই করছি, মূলত এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের লড়াই আপসহীন ভাবেই চলবে। সমস্যাটা হচ্ছে যে বিচার ব্যবস্থা নিয়ে খুব বেশি কিছু বলার অবকাশ এই রাজ্যের নাগরিকদের নেই। আমরাও কিছু বলতে পারি না। আমরা শুধু একটা কথাই বলি যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যেখানে জায়গায় জায়গায় বলে বেড়াচ্ছেন যে খুব দ্রুত বিচার দিতে হবে, বিচার দেরি হওয়া মানে বিচার না দেওয়ার সমান, সেই জায়গাতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টেই একটা রাজ্যের কর্মচারীদের, পেনশনারদের একটা মামলা, যার সাথে প্রায় 15 লক্ষ কর্মচারীর স্বার্থ এবং পেনশনারদের স্বার্থ জড়িত, প্রায় 60 লক্ষ মানুষের স্বার্থ জড়িত, সেই মামলা আজকে 3 মাস প্রায় 4 মাস হতে চললো, তার রায়টা রিজার্ভ হয়ে আছে। সেই রায়টা ঘোষণা না হওয়া, কতটা ন্যায় বিচার সুপ্রিম কোর্ট নিজেই করছে সেটা আমাদের জানা নেই। আমরা সেই প্রশ্নটা সুপ্রিম কোর্টের কাছেই রাখলাম। আজকের দিনে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা কি কোথাও শাসক দলের হাতে? আমরা দেখলাম এই যে মুখ্যমন্ত্রীর ফাইল চুরি যে বিষয়, যে পুরো চিত্র আমরা দেখতে পেলাম, সেক্ষেত্রে একেবারে হাইকোর্টেও শুনানি হলো না, সুপ্রিম কোর্টে একটা ব্যালেন্স করে রায় দেওয়া হলো কোথাও গিয়ে। আজকে দিনে কি বিচার ব্যবস্থা, বিচারকরা শাসক দলকে ভয় পাচ্ছে বলে যেতে পারে? দেখুন, সুপ্রিম কোর্টের রায় যখন দুটো পক্ষের মধ্যে লড়াই হয়, তখন সবাইকে খুশি করে তো আর রায় দেওয়া সম্ভব নয়, সেটা কারোর পক্ষেই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একই সাথে কৌরব এবং পাণ্ডবদিকে খুশি করতে পারেননি। কিন্তু বিচারের আগে একটা ন্যায় বলে একটা কথা আছে। একটা ফাইল চুরি হলো এবং সেই চুরিটা করলেন একজন সাংবিধানিক পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রী। তদন্তে বাধা দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর জায়গাতে কোনো সাধারণ মানুষ যদি এই কাজটা করতেন তাহলে সুপ্রিম কোর্ট কি একই রায় দিত? এই প্রশ্নটুকু সেই সংশ্লিষ্ট বিচারপতিদের প্রতি। তারা ঠিক ভুল কি করেছেন আমি সেই বিচারে যাচ্ছি না। সাধারণ মানুষ এই কাজটা করলে পরে তারা একই রায় দিতেন কিনা সেটা আমাদের জানার আগ্রহ আছে। সেটা তো আমরা সবাই জানি। আমি তো ওইটাই বলতে চাইছি যে তাহলে বিচারের আগে নাই বলে কোনো বস্তু নেই, সেটা কারোর ক্ষেত্রেই নেই। সেটা ইডির ক্ষেত্রেও নেই, সেটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর ক্ষেত্রেও নেই, সেটা বিচার ব্যবস্থার ক্ষেত্রেও নেই। যত ন্যায়ের খাড়া নেমে আসে সেটা হচ্ছে যে নিরীহ সাধারণ মানুষদের উপরে। এই ন্যায়ের দণ্ড ভোগ করতে করতে তাদের প্রাণ নষ্ট হবে, এবং পশ্চিমবঙ্গে তো আরো ভয়াবহ অবস্থা।
এবং পশ্চিমবঙ্গ থেকে আমাদের লড়াইটাও কিন্তু এটাই। এই যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ধরনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দুর্নীতি বহিঃপ্রকাশ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তারপরেও বেকসুর খালাস, সব জায়গা থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভয়ানক প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা বড় নিদর্শন। আমরা কিন্তু লড়াইটাও এটার বিরুদ্ধেই করছি। যে মুখ্যমন্ত্রী বলে তিনি ছাড় পাবেন, এটা যদি সাধারণ মানুষ করতো কি হতো? তাহলে এই যে দুর্নীতিটা বাসা বেঁধেছে, এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই। রাজ্যের মানুষকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের বর্তমানে সমস্যা সব থেকে এই জায়গাটাকে নিয়েই। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি আমরা বন্ধ করতে পারি, কথা দিচ্ছি এই পশ্চিমবঙ্গ আর পিছিয়ে থাকা রাজ্য হবে না, সব থেকে এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে একটা হবে। দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি সংগ্রামী যৌথমঞ্চ সমস্ত ধরনের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছে, লড়াই করেছে, মাঠে থেকেছে, রাজপথে থেকেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি কার্যত অভিযোগ করছেন যে আরো একটা দুর্নীতি, আরো একটা কেলেঙ্কারি ঘটে রয়েছে, তার কাছে ক্লু আছে, তিনি সেটা শুধু ফাঁস করার অপেক্ষায় আছে। সেটার জন্য 72 ঘন্টা হোক কিংবা 144 ঘন্টা বন্ধ ডাকতে হতে পারে। আবারও সেই বন্ধের রাজ্যে, আবারও দুর্নীতি রাজ্যে। দেখুন, বন্ধ তো হওয়া উচিত ছিল। সুপ্রিম কোর্ট যখন অভয়ার মামলাটাকে নিজেরাই সুমোটো মামলা করে সেটাকে বিচার না দিয়ে যখন ফেরত পাঠিয়ে দিল, তখন রাজ্যের মানুষের বন্ধ ডাকা উচিত ছিল না? আমরা সবাই তো নেমেছিলাম, আপনি আমি যারা ক্যামেরার ওই পাশে আছেন, যারা দেখছেন আমার এই ভিডিও, আমরা সবাই তো পথে নেমেছিলাম। আমরা কিন্তু প্রতিবাদ করিনি, আমরা ভুলে গেছি যে আমরা যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদ কিন্তু ফলপ্রসূ হয়নি। তার ফলটাকে যদি এস্টাবলিশ করতে হয়, আমাদের নামতে হবে আবার। এই অভয়ার ইস্যুটা দিয়ে তো নামা প্রয়োজন। সরকারটা পড়ে যেত প্রায়, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট মামলাটাকে নিয়ে গিয়ে কিভাবে সেটাকে থিতিয়ে দিল, ভালো করে লক্ষ্য করে দেখুন তার প্র্যাকটিসটা। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা দেখলাম কি অবাক হয়ে, যে সেই রাইটার মানে মামলার নিষ্পত্তি না করে সেটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো আবার হাইকোর্টে। কি ধরনের বিচার এগুলো? এর বিরুদ্ধে প্রতিবাদ হবে না? এবং পশ্চিমবঙ্গে এই অন্যায় অবিচারগুলো একের পর এক হতে থাকবে। এই রাজ্যের দুর্নীতির মামলা হলে সেটা রাত্রিবেলায় কোর্ট খুলে সুপ্রিম কোর্ট শুনবে, আর বাকি কেসের ক্ষেত্রে তাদের সময় থাকবে না, দিনের পর দিন ডেট করবে। এই যদি ন্যায় বিচারের স্বরূপ হয়, তাহলে রাজ্যে অন্তত বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ কোন সে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতি মানে বিচার ব্যবস্থাকেও পর্যন্ত প্রভাবিত করছে। রাজ্যের মানুষ ভাবুক। অভিজিৎ গাঙ্গুলি যে বলে আরো একটি দুর্নীতি, আরো ক্লু পেয়েছেন, কোন বিষয় শিক্ষা নয় তিনি বলে দিয়েছেন হতে পারে। অলরেডি তো 43টা দপ্তর এই দুর্নীতি বলা যেতে পারে। পশ্চিমবঙ্গে যদি দুর্নীতি নিয়ে কথা বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সীমাহীন পাহাড় প্রমাণ দুর্নীতি রাখা। সেখানে কোন ডিপার্টমেন্ট নিয়ে উনি কি বলবেন সেটা স্পেকুলেট করা খুব মুশকিল। প্রত্যেকটা ডিপার্টমেন্টেই হাজার হাজার দুর্নীতি আছে, কোন দুর্নীতি নিয়ে উনি কি বলবেন, আর আমি খুব একটা মানে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না। ঘটনাটা ঘটুক, সামনে নাও আসতে পারে, দেখা যাক উনি কি বলেন, মানে উনি কোনটা কি বলছেন সেটা দেখা যাক, তারপরে সেই অনুযায়ী কোর্স অফ অ্যাকশন ঠিক হবে। তবে দুর্নীতির বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম সারিতেই থাকবে। তাহলে অভিজিৎ গাঙ্গুলি ডাকেন এই সরকার উৎখাত করার জন্য, ভেবে দেখতে হবে। মানে আমরা জানলাম না কি কারণের জন্য বন্ধ। হ্যাঁ, রাজ্যের স্বার্থে যদি হয় এবং সেটা যদি দুর্নীতির বিরোধী হয়ে থাকে, আমাদের সমর্থন থাকে।